দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর অবশ্যই আজ নজরে রয়েছে 4 কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণার দিকে এবং সকাল 8টা থেকেই ফল ঘোষণার কথা রয়েছে। তবে যে প্রসঙ্গ বারবার উঠছে রাজনৈতিক মহলে, যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি এই সমস্ত কেন্দ্রে জয়ের ধারা যে অব্যাহত রেখেছে, উপনির্বাচনেও এই সমস্ত লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রেও কি জয়ের ধারা অব্যাহত রাখবে, এই প্রশ্ন কিন্তু সামনে আসছে। গত 21-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু মানিকতলা বাদে বাকি 3টি কেন্দ্র থেকে জয়ী হয়েছিল বিজেপি। তবে এক্ষেত্রে কি এবার খাতা খুলতে পারে তৃণমূল এই কয়েকটি বিধানসভা নির্বাচনে, সেদিকে কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলের। আর 4 কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা, বাগদা, রানাঘাট দক্ষিণ, পাশাপাশি শহর কলকাতার মানিকতলা এবং অন্যদিকে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা রয়েছে আজ। আর সেদিকেই কিন্তু সকাল থেকে নজর রেখেছি আমরা। ঘড়ির কাঁটা এখন সকাল ঠিক 8টা বেজে 1। সকাল 8টা থেকে কিন্তু ভোট গণনা প্রক্রিয়ার যে সমস্ত কিছু, সেই সমস্ত কিছু কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে। তবে উপনির্বাচনে সদ্য সমাপ্ত লোকসভা ভোটের ফলের ধারা বজায় কি থাকবে, নাকি 21-এর ভোটে জয়ী বিধানসভাগুলো নিজেদের দখলে রাখতে সমর্থ হবে পদ্মশিবির, সেটাই কিন্তু প্রশ্ন সামনে আসছে। এবং এই যে 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে, গণনা শুরুর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু ফলাফলের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস স্পষ্ট হয়ে যাবে। এবং বুধবারই আমরা দেখেছি, অর্থাৎ গত 10ই জুলাই কলকাতার মানিকতলা, উত্তর 24 পরগনা, বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভায় ভোট হয়েছে। এবং নজরে রয়েছে বেশ কিছু হেভিওয়েট প্রার্থীরাও। যেরকম আমরা নজর যদি রাখি মানিকতলা বিধানসভা কেন্দ্রের দিকে, সেখানে তৃণমূলের তরফে প্রার্থী রয়েছেন সুপ্তি পান্ডে, অন্যদিকে বিজেপির তরফে প্রার্থী রয়েছেন কল্যাণ চৌবে, অন্যদিকে বামেদের তরফে লড়েছিলেন রাজীব মজুমদার। অন্যদিকে বনগাঁ লোকসভা কেন্দ্র যথেষ্ট গুরুত্বপূর্ণ, যেখানে মতুয়া ভোট একটা বড় সড় ফ্যাক্টর। এই মুহূর্তে আপনাদের সামনে রানাঘাট দক্ষিণের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস এবং পাশাপাশি তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, তারা কি বলছেন এই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে শোনাবো আপনাদের। আমরা সকলে এজেন্টদেরকে নিয়ে, কাউন্টিং এজেন্টদেরকে নিয়ে সকাল সকাল সকলে আস্তে আস্তে উপনীত হচ্ছি এবং শান্তিপূর্ণভাবে সকলে মিলে মানুষের রায়কে আমরা আজ গণনা করব। তার সাথে সাথে আমরা প্রচণ্ড আশাবাদী যে মানুষ বিজেপির উগ্র হিন্দুত্ব এবং এক্সট্রিম ক্যাপিটালিজমের যে ভণ্ডামি এবং সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার, চক্রান্ত করে নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে আইনে সিলমোহর দিয়ে সেটাকে সংবিধান সিদ্ধ করেছে বিজেপি, এর বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন। নিশ্চিতভাবে আমরা আশাবাদী। আমরা আশা করব প্রশাসনের যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন তারা নেবে, আশা করি সেটা দিচ্ছে আর কি। গণনা কেন্দ্রে পহরা ঠিক মতো ছিল? হ্যাঁ ছিল। যেটার ব্যাপারে কতটা আশাবাদী দেখা যাক। আর তো সামান্য আপনাদের সামনে তুলে ধরলাম রানাঘাট দক্ষিণের বিজেপি এবং তৃণমূল প্রার্থী, তারা কি বলছেন, জয় নিয়ে তারা কতটা আত্মবিশ্বাসী। প্রতিনিধি সুবল মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সুবল, 2021-এ নির্বাচনে জয়ী হওয়ার পর তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুটমণি অধিকারী এবং তারপর এখানে নির্বাচন হয়। লোকসভা নির্বাচনে তিনি, আমরা দেখেছিলাম যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু শাসক শিবির সেখানে দাঁত ফোটাতে পারেনি। তবে বিধানসভাতে কি আসন ধরে রাখতে পারবে? এখনো পর্যন্ত কি জানতে পারছো, কতটা জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল? দেখো, প্রথমেই বলি, লোকসভা নির্বাচনে কিন্তু এই রানাঘাট দক্ষিণ কেন্দ্রে ৩৫,০০০ কিছু বেশি ভোটে লিড ছিল বিজেপির দাবি যে এবারও তারা নিশ্চয়ই জয় হবে, তবে জয়ের ব্যবধান কমতে পারে, এটা তাদের দাবি। কিন্তু যেটা দেখা গেছে যে উপনির্বাচন আর অন্য নির্বাচনের মধ্যে অনেকটা পার্থক্য। উপনির্বাচন মূলত হয় যে দল ক্ষমতায় থাকে, মানুষ সেই দলকেই বেছে নেয়। এক্ষেত্রে এখন কি হবে সেটা তো আর ঘন্টা 4-5 পরেই জানা যাবে। তবে আশাবাদী দুপক্ষই। মুকুটমণি অধিকারী বলেছেন মানুষ এবার তাকে একদম ভোট দিয়েছেন এবং তিনি জিতবেন নিশ্চিত। পাশাপাশি বিজেপির ক্যান্ডিডেট মনোজ বিশ্বাস, তিনি যেটা বলেছেন যে আমরা জিতবো, তবে যেভাবে তারা ভোটটা বস্তু যায় নিয়ে যে বিভিন্নভাবে
বাড়ি থেকে বেরোতে দেয়নি, তা সত্ত্বেও আমরা একদমই, অর্থাৎ সুবল যেমনটা তুমি বলছো যে উপনির্বাচনের ক্ষেত্রে ট্রেন্ড যা বলছে যে সেখানে শাসক শিবিরই কিন্তু বেশি এগিয়ে থাকার কথা, তবে সময় যত এগোবে ফলাফল স্পষ্ট হবে। আপাতত ধন্যবাদ সুবল মজুমদার, প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আমরা 4 বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হয়েছে উপনির্বাচনের ফলাফলের দিকে আমরা নজর রেখেছি। অবশ্যই রানাঘাট দক্ষিণ দিয়ে যেরকম আপনাদের তুলে ধরছিলাম 2021-এও কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পর সেখানে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুটমণি অধিকারী এবং তারপর সেখানে বিধানসভা নির্বাচন হয় এবং গত 10ই জুলাই। এবার মানিকতলার দিকে নজর রাখবো। মানিকতলায় সেখানে তৃণমূলের তরফে প্রার্থী ছিলেন সাধন পাণ্ডের স্ত্রী, প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। তৃণমূল প্রার্থী কি বলছেন মানিকতলা তৃণমূল প্রার্থী শোনাবো আপনাদের। মানিকতলায় তৃণমূল প্রার্থীর অবশ্যই প্রতিক্রিয়া শোনাবো, তবে তার মেয়ে অর্থাৎ সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে তিনি কি বলছেন শোনাবো। আমি যদি কাজ করে থাকি ইলেকশনে তাহলে সেটা দরকার নেই যে সেটা ফটোগ্রাফ আর ভিডিওগ্রাফ হবে। আমি মায়ের সঙ্গে ডোর টু ডোরে গেছি, হাইরাইজ বিল্ডিংয়েও ডোর টু ডোরে গেছি এবং আমি লোকসভা নির্বাচনে যথেষ্ট প্রচার করেছি এবং ইলেকশন করার দরকার সেটা বাড়িতে বসে করেছি। ইলেকশনটা সবসময় প্রচার হয় না, ইলেকশনে দুটো দিক, একটা হয় ইন্টারনাল যেটা ভোট হয় পার্ট ডিস্ট্রিবিউশন। আমি 4টে ওয়ার্ডে পার্ট ডিস্ট্রিবিউট করেছি এবং সেটার ইলেকশনের দিন আমাকে দেখা গেছে, তার আগেও দেখা গেছে। সবসময় ওই যে মার পেছন পেছন গিয়ে যে ইলেকশন হবে সেটা না, ইলেকশন একজনকে বাড়িতে একজনকে বাইরে করতে হবে। আপনাদের শোনালাম মানিকতলায় তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে তার বক্তব্য এবং তার মায়ের জয় নিয়ে তিনি কিন্তু আত্মবিশ্বাসী। এবং মানিকতলা বিধানসভা যে উপনির্বাচন সাধন পাণ্ডে তিনি মারা যাওয়ার পর এই আসনে উপনির্বাচন হচ্ছে, গত 10ই জুলাই উপনির্বাচন হয় সেখানে এবং আজ তার ফল ঘোষণা। অবশ্যই সেদিকে যেরকম নজর থাকবে, এবার একটু নজর রাখবো রায়গঞ্জের দিকে, কারণ রায়গঞ্জে এবারে কিন্তু প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী এবং আমরা দেখেছিলাম যে রায়গঞ্জে এর আগে অর্থাৎ লোকসভা নির্বাচনের যে নিরিখে 2024-এর লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু বিজেপি জয়লাভ করেছিল। সেক্ষেত্রে এবার উপনির্বাচনের ক্ষেত্রে ঠিক কি হয়, অর্থাৎ রায়গঞ্জ লোকসভার অন্তর্গত রায়গঞ্জ বিধানসভার আসন তৃণমূল কংগ্রেস তাদের দখলে যায় কিনা সেদিকে কিন্তু অবশ্যই নজর থাকবে। আপনাদের জানিয়ে রাখবো রায়গঞ্জে যারা প্রার্থী ছিলেন রায়গঞ্জ লোকসভায় বিজেপির তরফে এখানে লড়েছিলেন মানস কুমার ঘোষ, অন্যদিকে এখানে জোট প্রার্থী হিসেবে লড়েছিলেন মোহিত সেনগুপ্ত এবং তৃণমূলের তরফে প্রার্থী ছিলেন কৃষ্ণ কল্যাণী। অন্যদিকে বিজেপি এবং তৃণমূলের ভোট কাটাকাটিতে জোটের ক্ষেত্রেও কিন্তু কতটা সুবিধে হয়, জোটের আসন অর্থাৎ জোট প্রার্থী তিনি কটি আসন পান সেদিকেও কিন্তু অবশ্যই নজর থাকবে। এবং রায়গঞ্জে এবার তৃণমূলের তরফে হেভিওয়েট প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এর আগে আমরা দেখেছিলাম যে কৃষ্ণ কল্যাণী তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন এবং সেই জন্য কিন্তু রায়গঞ্জে বিধানসভা আসন সেখানে উপনির্বাচন হয় গত 10ই জুলাই। বিক্রমাদিত্য বিশ্বাস রয়েছেন আমাদের রায়গঞ্জের প্রতিনিধি ফোন লাইনে। বিক্রমাদিত্য, এই মুহূর্তে রায়গঞ্জে যেখানে গণনা কেন্দ্রগুলি রয়েছে সেখানে কি ছবি ধরা পড়ছে? ইতিমধ্যেই গণনা শুরু হয়ে গিয়েছে, কি জানতে পারছো সার্বিকভাবে? দেখো, রায়গঞ্জ শহরের রায়গঞ্জ পলিটেকনিক কলেজে কিন্তু গণনা চলছে, 3টে ঘরে গণনা চলছে, একটা ইডি ভোট গণনা চলছে এবং বাকি যে 22টা টেবিল নিয়ে কিন্তু গণনা চলছে 2টি ঘরে। মোট 2,06,780 জন ভোটার ভোট দিয়েছেন। সেই ভোটের মধ্যে 71% কিন্তু ভোট এখনো পর্যন্ত করেছে এবং সেখানে এই কাউন্টিং সেন্টারে কিন্তু কড়া নিরাপত্তা বলায় নজর ফেলা হয়েছে। রায়গঞ্জের যেখানে হসপিটাল মোড় সেখানে একটি প্রথমে চেক আপ পয়েন্ট করা হয়েছে, তারপরে আরেক চেক আপ পয়েন্ট করার পরে যখন পলিটেকনিক কলেজের মুখে ঢুকবে সেখানেও আবার চেক করা হচ্ছে এবং ভেতরে যখন ঢুকছে সেই মুহূর্তে ঢোকার মুহূর্তে তাদের মেটাল ডিটেকশন চেক করা হচ্ছে এবং তারপরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদেরকে চেক করে তারপরে ভেতরে ঢোকাচ্ছে। এবং এখনো পর্যন্ত যা ঘটনা, কাউন্টিং শুরু হয়েছে, ইডি ভোট এখনো শুরু হয়নি, ইডি ভোটের ওখানে কাউন্টিং এর এখনো কেউ যায়নি, কিন্তু এমনি নর্মাল যে 22টা টেবিলের কাউন্টিং 2টো ঘরে, সেই ঘরের কাউন্টিং কিন্তু শুরু হয়ে গেছে। একদমই ধন্যবাদ জানাবো বিক্রমাদিত্য বিশ্বাস, আমাদের রায়গঞ্জের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আজ রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হয়েছে গত 10ই জুলাই সেই উপনির্বাচনের ফল প্রকাশ। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ,
বাগদা এবং মানিকতলায় উপনির্বাচনের ভোটের ফলাফল প্রকাশিত হবে। 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচন অর্থাৎ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের নিরিখে এই আসনগুলির মধ্যে কিন্তু 3-1 ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। অর্থাৎ মানিকতলা বাদে বাকি 3টি আসনই কিন্তু বাকি 3টি যে লোকসভা রয়েছে অর্থাৎ সেই 3টি লোকসভা কিন্তু রয়েছে বিজেপির দখলে এবং 21-এর নির্বাচনেও কিন্তু এই 3টি বিধানসভা আসন মানিকতলা বাদে যায় বিজেপির দখলে। সেক্ষেত্রে উপনির্বাচনে সবকটি আসন একেবারে তৃণমূলের দখলে যাওয়ার জন্য কিন্তু মরুয়া তৃণমূল কংগ্রেস এবং সে জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের কাছে অর্থাৎ শাসক শিবিরের কাছে এই উপনির্বাচন যথেষ্টই প্রেস্টিজ ফাইট। এবং পশ্চিমবঙ্গের যে কয়েকটি কেন্দ্র রয়েছে অর্থাৎ এই 4টি যে বিধানসভা কেন্দ্র এবং এই বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন হচ্ছে গত 10ই জুলাই, তবে গত কয়েক বছরের ট্রেন্ড যে বলছে সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিক মহলের যেমনটা ধারণা যে উপনির্বাচনে কিন্তু যে দল মসনাদে থাকে শাসক শিবির তাদের কিন্তু ভোট ব্যাংকে বেশি আসন যায়। সে জায়গায় দাঁড়িয়ে সময় যত এগোবে ততই কিন্তু স্পষ্ট হবে। অন্যদিকে বাগদাতেও কিন্তু তৃণমূলের তরফে প্রার্থী যেরকম মধুপর্ণা ঠাকুরকে করা হচ্ছে, সেক্ষেত্রে সেখানেও কি নির্বাচনের ফলাফল উঠে আসে সেদিকেও নজর থাকবে। আর এই মুহূর্তে আমরা জানবো ইলেকশন কমিশন অফিস থেকে রয়েছেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, ঘড়ির কাঁটা বলছে সকাল 8টা বেজে 11 মিনিট এবং সে জায়গায় দাঁড়িয়ে 8টা থেকে ভোট গণনা শুরু হওয়ার কথা। এই মুহূর্তে সার্বিক কি ধরা পড়ছে? ভোট গণনা শুরু হয়ে গিয়েছে, কি জানতে পারছো কমিশন সূত্রে? দেখো, রাজ্যের 4টি বিধানসভা যে উপনির্বাচনের গণনা সেই গণনা সকাল 8টা থেকে শুরু হয়েছে। গণনা কেন্দ্রে 4টি রয়েছে। রায়গঞ্জের যেরকম রায়গঞ্জ পলিটেকনিক কলেজে গণনা চলছে, শুরু হয়েছে। অন্যদিকে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সেখানে রানাঘাট কলেজে গণনা শুরু হয়েছে। বাগদার বিধানসভার গণনা হচ্ছে হেলেঞ্চা হাই স্কুল এবং মানিকতলা বিধানসভা সেখানকার গণনা হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিসি ক্যাম্পাসে। খুব স্বাভাবিক সকাল 8টা থেকে যে গণনা প্রক্রিয়া শুরু হয়েছে তাতে সেই বিধানসভা এলাকার যে পোস্টাল ব্যালট সেই পোস্টাল ব্যালট কিন্তু প্রাথমিক শুরু হয়েছে। সেই সবার পরে ইভিএমের গণনা শুরু হবে এমনটাই কিন্তু নির্দিষ্টভাবে নির্বাচন কমিশনের যে রুলস রয়েছে সেই অনুযায়ী গণনা শুরু হয়েছে এবং প্রত্যেকটি গণনা কেন্দ্রে নিশ্চিত নিরাপত্তা রয়েছে, নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং ইতিমধ্যে স্ট্রং রুম থেকে যে ইভিএমগুলি রয়েছে সেই ইভিএমগুলিকে কিন্তু গণনা কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ একদিকে যেরকম পোস্টাল ব্যালটের গণনা চলবে সেটা শেষ হওয়ার পরেই ইভিএম গণনার কাজে হাত দেওয়া হবে এমনটাই কিন্তু রয়েছে। একদমই ধন্যবাদ জানাবো সত্য সুন্দর ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।